আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জাগো টিভি নিউজে, সঙ্গে আছি আমি আফরিন সুমনা। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। এবার পরমাণু অস্ত্র নিয়ে নামছে ইরান, দ্বিতীয় যুদ্ধের দ্বারপ্রান্তে ইরান ইসরায়েল, চাঞ্চল্যকর তথ্য দিল ফিনান্সিয়াল টাইমস। কেন 1 লাখ ইসরায়েলি সেনা ছুটি নিয়ে আর ফেরেনি? আন্তর্জাতিক গণমাধ্যম টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদনে উঠে এলো গোপন তথ্য। ইরানের হয়ে ইউরোপকে চীন রাশিয়ার হুঁশিয়ারি। ইউরোপের আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে পুতিনের দূরপাল্লার পরমাণু অস্ত্রবাহী ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র বহর। ইসরায়েলি হামলায় হুথি প্রধানমন্ত্রী নিহত, দাবি সংবাদ মাধ্যমের। পোল্যান্ডে মহড়াকালে মার্কিন গৌরব F-16 যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলট নিহত। ফোন কল কেলেঙ্কারি, ক্ষমতাচ্যুত হলেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী। দর্শক, শিরোনাম শুনছিলেন, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। এবার পরমাণু অস্ত্র নিয়ে নামছে ইরান, দ্বিতীয় যুদ্ধের দ্বারপ্রান্তে ইরান ইসরায়েল। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক অভিযানে ক্ষতবিক্ষত হয়েছে ইরানের বহু পরমাণু স্থাপনা। তবে তাতেও থামেনি তেহরানের পরমাণু বোমা তৈরির স্বপ্ন। ধ্বংসস্তূপের নিচ থেকেই আবারও মাথাচাড়া দিয়ে উঠছে ইরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা। বর্তমানে গোপনে শক্তি সঞ্চয়ের জোরদার প্রস্তুতি চালাচ্ছে দেশটি। সামরিক আঘাতের পরও ইরানের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি নির্মূল না হওয়ায় গভীর উদ্বেগে রয়েছে ইসরায়েল। তারা বলছে, নতুন উদ্যমে ইরান পুনরায় পরমাণু বোমা তৈরির কাজে মনোনিবেশ করছে। আর এ শঙ্কাকে কেন্দ্র করেই নতুন হামলার পরিকল্পনা শুরু করেছে ইসরায়েল। তবে সত্যিই হামলা হলে আগের যে কোনো যুদ্ধের চেয়ে কঠিন পরিণতি ভোগ করতে হবে বলে ইসরায়েলকে সতর্ক করেছে তেহরান। ফিনান্সিয়াল টাইমস এক পশ্চিমা কূটনীতিকের উদ্ধৃতি দিয়ে জানায়, ইসরায়েল ও ইরানের মধ্যে যে কোনো সময় আবারও যুদ্ধ শুরু হতে পারে, কারণ সামরিক হামলা চালিয়েও ইরানের পরমাণু কর্মসূচি বন্ধ করা সম্ভব হয়নি। ইরানের স্থাপনাগুলো কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে তা নিয়ে বিতর্ক থাকায় নতুন করে আক্রমণের ছক কষছে ইসরায়েল। সবচেয়ে বড় আশঙ্কা হলো, যদি ইরান পরমাণু বোমা তৈরি করে ফেলে তবে ইসরায়েলের নিরাপত্তা মারাত্মকভাবে হুমকির মুখে পড়বে। তখন মধ্যপ্রাচ্যে ইরানের মোকাবিলায় আগের মতো একতরফা আধিপত্য বিস্তার করতে পারবে না ইসরায়েল, বরং পরমাণু সক্ষমতা অর্জন করলে ইরানে হামলা চালানো ইসরায়েলের জন্য দুঃস্বপ্নে পরিণত হবে। তাই আগে থেকেই হামলার প্রস্তুতিতে রয়েছে দখলদাররা। এদিকে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে ইসরায়েল যুক্তরাষ্ট্র জোট এখনো কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি। সম্প্রতি জেনেভায় ইরান, ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্যের মধ্যে অনুষ্ঠিত আলোচনাও ব্যর্থ হয়েছে। আলোচনায় অগ্রগতি না হওয়ায় ইরানের ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহাল করছে এই 3 ইউরোপীয় দেশ। বিশ্লেষকরা সতর্ক করে বলছেন, পশ্চিমা আগ্রাসী মনোভাব ঠেকাতে কঠোর প্রতিরোধ ছাড়া কোনো পথ দেখছে না তেহরান। ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যদি আবারও ইরানে হামলা হয় তবে এবার নতুন অঞ্চলে পাল্টা আঘাত হানবে তারা। এর মাধ্যমে যুক্তরাষ্ট্র কিংবা পশ্চিমা দেশগুলোর ভূখণ্ডে সরাসরি হামলার ইঙ্গিতও দিয়েছেন তিনি। দুই পক্ষের এমন উত্তেজনা ও সংকটের কারণে মধ্যপ্রাচ্যে আবারও ইসরায়েল ইরান যুদ্ধের প্রতিধ্বনি শোনা যাচ্ছে। সূত্র ফিনান্সিয়াল টাইমস। কেন 1 লাখ ইসরায়েলি সেনা ছুটি নিয়ে আর ফেরেনি? আন্তর্জাতিক গণমাধ্যম টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদনে উঠে এলো গোপন তথ্য। ইসরায়েলি সেনাবাহিনীর বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করলে দেখা যায়, বিপুল সংখ্যক রিজার্ভ সেনা ছুটি শেষে আর ফিরে আসছেন না। আন্তর্জাতিক গণমাধ্যম টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় 1 লাখ রিজার্ভ সেনা ছুটি নিয়ে বাড়ি গিয়েও পুনরায় ব্যারাকে যোগ দেননি। বাইরে তাদের অপরাজেয় ভাবমূর্তি বজায় থাকলেও অভ্যন্তরে সেনাবাহিনীর অবস্থা এখন সদরঘাটের মতো অগোছালো। গুরুত্বপূর্ণ বন্ধুদের আপত্তি ও আন্তর্জাতিক মহলের তীব্র নিন্দা সত্ত্বেও বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বে ইসরায়েল গাজা উপত্যকার পূর্ণ দখল নিতে নতুন সামরিক অভিযান শুরু করেছে। তবে ক্লান্ত ও বিপর্যস্ত রিজার্ভ সেনাদের উপর নির্ভর করে এটি আদৌ সফল হবে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। অনেক বিশ্লেষক নেতানিয়াহুর অভিযানকে আত্মঘাতী হিসেবে অভিহিত করছেন। আইডিএফ
20,000 রিজার্ভ সেনার নিয়োগ চুক্তি নবায়ন করেছে এবং আরো 60,000 রিজার্ভ সেনাকেও 7 দিনের মধ্যে অভিযানে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছে। গাজা সিটি দখলের পরিকল্পনা অনুযায়ী এই অভিযানে অন্তত 5 মাস সময় ও 5 ডিভিশন সেনা প্রয়োজন, কিন্তু সক্রিয় সেনার সংখ্যা কম থাকায় যুদ্ধ পরিস্থিতিতে রিজার্ভ সেনাদের উপর নির্ভর করতে হয়। টানা 2 বছর ধরে হামাস, হিজবুল্লাহ, ইয়েমেনের হুথি এবং ইরানের সঙ্গে যুদ্ধে ব্যস্ত থাকার কারণে সেনারা ক্লান্ত ও আহত, অনেকেই মানসিক চিকিৎসা নিচ্ছেন। সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে সেনাদের 40%ই লড়াই চালিয়ে যাওয়ার উৎসাহ পাচ্ছেন না, মাত্র 13% এখনো উৎসাহ নিয়ে লড়াই চালাতে ইচ্ছুক। সেনাপ্রধান ইয়ার জামিলও সেনাদের ক্লান্তি ও মানসিক অবসাদের বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। রিজার্ভ সেনাদের মধ্যে অনেকে ছুটি শেষে পুনরায় ডেকে পাঠানো হলে আর ব্যারাকে যোগ দেন না। সব মিলিয়ে অনিচ্ছুক ও ক্লান্ত রিজার্ভ সেনাদের উপর নির্ভর করে নেতানিয়াহুর নতুন অভিযানকে রাজনৈতিক বিশ্লেষকরা অযৌক্তিক ও আত্মঘাতী বলেই অভিহিত করছেন। সূত্র টিআরটি ওয়ার্ল্ড। ইরানের হয়ে ইউরোপকে চীন রাশিয়ার হুঁশিয়ারি। ব্রিটেন, ফ্রান্স ও জার্মানির উদ্যোগে ইরানের বিরুদ্ধে পুনরায় জাতিসংঘের নিষেধাজ্ঞা আরোপের প্রক্রিয়া শুরু করায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছে রাশিয়া ও চীন। মস্কো ও বেইজিং সতর্ক করে বলেছে এ পদক্ষেপ ভয়াবহ পরিণতির দিকে নিয়ে যেতে পারে। এতে কূটনৈতিক সমাধানের পথও রুদ্ধ হয়ে যাবে। 2015 সালের পরমাণু চুক্তির আওতায় থাকা স্ন্যাপব্যাক মেকানিজম সক্রিয় করেছে ইউরোপের 3 দেশ। এর ফলে 30 দিনের মধ্যে ইরানের উপর পূর্ববর্তী নিষেধাজ্ঞাগুলো পুনর্বহাল হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, আমরা E3 দেশগুলিকে আহ্বান জানাচ্ছি তারা যেন নিজেদের ভুল সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে, অন্যথায় এর পরিণতি হবে ভয়াবহ, বিপর্যয় ডেকে আনবে। অন্যদিকে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গৌ জিয়াকুন সাংবাদিকদের বলেন, এই মুহূর্তে ইরান ইস্যুটি একটি গুরুত্বপূর্ণ মোড়ে এসে দাঁড়িয়েছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে স্ন্যাপব্যাক নিষেধাজ্ঞা কার্যকর করা গঠনমূলক পদক্ষেপ নয়, বরং এটি রাজনৈতিক ও কূটনৈতিক সমাধান প্রক্রিয়াকে ব্যাহত করবে। রাশিয়া ও চীন উভয়ই জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য এবং জেসিপিও এর স্বাক্ষরকারী দেশ। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ইউরোপীয় দেশগুলির পররাষ্ট্রমন্ত্রীদের ফোনে সতর্ক করে বলেছেন, এই বেআইনি ও অযৌক্তিক পদক্ষেপের জবাব যথাযথভাবেই দেওয়া হবে। 2018 সালে ডোনাল্ড ট্রাম্পের আমলে যুক্তরাষ্ট্র একতরফাভাবে জেসিপিওএ থেকে সরে গিয়ে ইরানের উপর কঠোর নিষেধাজ্ঞা পুনর্বহাল করেছিল। এরপর থেকে ইউরোপীয় পক্ষগুলোও তাদের অঙ্গীকার রক্ষা করতে ব্যর্থ হয়, ফলে ইরান ধাপে ধাপে নিজের চুক্তিভিত্তিক প্রতিশ্রুতি কমিয়ে আনে। এবছরের জুন মাসের আগে পর্যন্ত ওয়াশিংটনের সঙ্গে ইরানের 5 দফা আলোচনা হয়েছিল, কিন্তু মার্কিন ইসরায়েলি আগ্রাসনের ফলে আলোচনা সেই প্রক্রিয়ায় থমকে যায়। সূত্র প্রেস টিভি। ইউরোপের আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে পুতিনের দূরপাল্লার পরমাণু অস্ত্রবাহী ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র বহর। ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হয়ে অর্থনৈতিকভাবে স্বয়ংভর হলেও প্রতিরক্ষা ও নিরাপত্তার স্বার্থে ন্যাটোতে রয়ে গেছে যুক্তরাজ্য। শুধু তাই নয়, ন্যাটোর মাধ্যমে বিশ্বজুড়ে প্রভাব বিস্তারেও পিছিয়ে নেই দেশটি। তবে প্রশ্ন উঠছে, রাশিয়ার মতো প্রতিপক্ষকে এককভাবে সামাল দেওয়ার সামর্থ্য কি লন্ডনের আছে? ব্রিটিশ থিঙ্ক ট্যাঙ্ক রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউট RUSI মনে করে এখনো সেই সক্ষমতা অর্জন করতে পারেনি যুক্তরাজ্য। প্রতিষ্ঠানটির জ্যেষ্ঠ গবেষক সিদ্ধার্থ কৌশল বলেন, কমপক্ষে আগামী 2 দশক ব্রিটেনকে রুশ হুমকি মোকাবেলা করতে হবে। বিশেষ করে রুশ ক্ষেপণাস্ত্রগুলো যুক্তরাজ্যের জন্য বড় হুমকি, আর এই সময়ে রাশিয়াও নিজ পথে আরো অগ্রসর হবে। ফলে মোকাবিলার পর্যায়ে পৌঁছাতে অন্তত 20 বছর সময় লাগবে লন্ডনের। শুধু ন্যাটো বা মিত্রদের উপর নির্ভর করেই না, যুক্তরাজ্য নিজস্ব সক্ষমতা বাড়াতেও উদ্যোগ নিয়েছে। গত 2 জুন প্রকাশিত স্ট্র্যাটেজিক ডিফেন্স রিভিউ SDR এ উঠে এসেছে পারমাণবিক অস্ত্র, সাবমেরিন ও গোলাবারুদ কারখানায় ব্যাপক বিনিয়োগের পরিকল্পনা। স্কটল্যান্ডের গ্লাসগোতে প্রতিরক্ষা পর্যালোচনা উপস্থাপনকালে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেন, আমরা এখন যে হুমকির মুখে তা স্নায়ুযুদ্ধ, পরবর্তী সময়ে তাৎপর্যপূর্ণ, তাৎক্ষণিক ও অনির্ণেয়, তাই সবসময় প্রস্তুত থাকাই জরুরি।
এসডিআর এ রাশিয়াকে তাৎক্ষণিক ও জরুরি হুমকি এবং চীনকে জটিল ও অবিচল চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত করা হয়েছে। 2021 সালের পর এটি যুক্তরাজ্যের প্রথম প্রতিরক্ষা পর্যালোচনা, যা পরিচালনা করেছেন সাবেক ন্যাটো মহাসচিব জর্জ রবার্টসন। প্রতিবেদনে থাকা 62টি সুপারিশই গ্রহণ করেছে সরকার। অস্ত্র মজুত ও উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করা হবে, প্রয়োজনে দ্রুত গতিতেও উৎপাদন বাড়ানো হবে। 1.5 বিলিয়ন পাউন্ড ব্যয়ে অন্তত 6টি গোলাবারুদ ও বিস্ফোরক কারখানা গড়ে তোলা হবে, যেখানে 7,000 দূরপাল্লার অস্ত্র তৈরির পরিকল্পনা রয়েছে। শুধু গোলাবারুদের জন্যই 6 বিলিয়ন পাউন্ড ব্যয় ধরা হয়েছে, যা বর্তমান পার্লামেন্ট মেয়াদে খরচ হবে। যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের আকাশ জোটের অংশ হিসেবে 2030 সালের মধ্যে সর্বোচ্চ 12টি আক্রমণাত্মক সাবমেরিন তৈরির পরিকল্পনা রয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয় নিজস্ব পারমাণবিক ওয়ারহেড বানাতে 15 বিলিয়ন পাউন্ড বিনিয়োগ করবে। যুক্তরাজ্য যে কোনো সম্ভাব্য রুশ হুমকি মোকাবেলায় প্রস্তুতি নিচ্ছে তা স্পষ্ট। তবে প্রতিরক্ষা শক্তি কার্যকর পর্যায়ে পৌঁছাতে লন্ডনের আরও কমপক্ষে 2 দশক লেগে যেতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ইয়েমেনের রাজধানী সানায় এক বিমান হামলায় ইরান সমর্থিত হুথি গোষ্ঠীর প্রধানমন্ত্রী নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার ইসরায়েল এই হামলাটি চালায়। ইয়েমেনের আল জুমহুরিয়া চ্যানেল ও অ্যাডেন আল ঘাদ সংবাদপত্রের প্রতিবেদনে বলা হয়েছে, একটি অ্যাপার্টমেন্ট ইসরায়েলি হামলায় হুথি প্রধানমন্ত্রী আহমেদ আল রাহাউই নিহত হয়েছেন। আডেন আল ঘাদের প্রতিবেদনে আরও জানানো হয়, তার সঙ্গে থাকা বেশ কয়েকজন সহযোগীও এই হামলায় প্রাণ হারিয়েছেন। তবে ইসরায়েলের পক্ষ থেকে এই খবরের সত্যতা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা হয়নি। প্রতিবেদনগুলো থেকে জানা যায়, এটি বৃহস্পতিবারের একটি পৃথক হামলা ছিল। এর আগে রাজধানীর বাইরে হুথি নেতা আব্দুল মালিক আল হুথির বক্তৃতা শোনার জন্য সমবেত হওয়া 10 জন জ্যেষ্ঠ হুথি মন্ত্রীর ওপরও হামলা চালানো হয়েছিল। সেই হামলার ফলাফল এখনো পুরোপুরি জানা যায়নি। তবে ইসরায়েলের চ্যানেল 13 নিউজ বৃহস্পতিবার রাজনৈতিক সূত্রের বরাত দিয়ে দাবি করেছে, মূল্যায়নের দিকটি ইতিবাচক এবং হামলাটি সফল হয়েছে বলেই মনে হচ্ছে। একই সঙ্গে ওয়াইনেট এর প্রতিবেদনে বলা হয়, হামলায় হুথিদের পুরো সামরিক ও সরকারের শীর্ষ নেতৃত্ব নির্মূল হয়েছে বলে ধারণা জোরালো হচ্ছে। বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ইসরায়েলি গোয়েন্দারা ওই সমাবেশের বিষয়ে তাৎক্ষণিক তথ্য সরবরাহ করে, যার ভিত্তিতে হামলাটি চালানো সম্ভব হয়। ওই এলাকায় শক্তিশালী বিমান প্রতিরক্ষা ব্যবস্থা থাকা সত্ত্বেও হামলাটি সফলভাবে কার্যকর করা হয়েছে। আরও জানা যায়, আব্দুল মালিক আল হুথির বক্তৃতা চলাকালে ইসরায়েল পরিস্থিতি পর্যবেক্ষণ করছিল। শীর্ষ কর্মকর্তাদের ওপর হামলার বিষয়টি তিনি আঁচ করতে পেরেছেন কিনা তা বোঝার জন্যই এই পর্যবেক্ষণ করা হয়। তবে তার বক্তব্যে তেমন কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। হামলার লক্ষ্যবস্তুতে হুথিদের প্রতিরক্ষা মন্ত্রী এবং সামরিক বাহিনীর চিফ অফ স্টাফও ছিলেন। চ্যানেল 12 এর তথ্য অনুযায়ী প্রতিরক্ষা মন্ত্রী মোহাম্মদ নাসের আল আতাফি 2016 সাল থেকে এই পদে রয়েছেন এবং তাকে সংগঠনের সামরিক কাঠামোতে সবচেয়ে জ্যেষ্ঠ কর্মকর্তা হিসেবে বিবেচনা করা হয়। তিনি ইরানের বিপ্লবী রক্ষী বাহিনী এবং হিজবুল্লাহর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করেছিলেন এবং ইসরায়েলের বিরুদ্ধে অভিযানে সরাসরি জড়িত ছিলেন বলে জানা যায়। এছাড়া হুথিদের চিফ অফ স্টাফ মোহাম্মদ আল ঘামারিও লক্ষ্যবস্তু ছিলেন। এর আগে জুনে ইয়েমেনে ইরানের বিরুদ্ধে যুদ্ধ চলার সময় ইসরায়েলি হামলায় তিনি গুরুতর আহত হয়ে, তবে সেবার তিনি বেঁচে যান। বৃহস্পতিবার চ্যানেল 12 কে নাম প্রকাশে অনিচ্ছুক এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, ইসরায়েল রবিবার সানায় একটি ভিন্ন হামলার অংশ হিসেবে হুথি নেতৃত্বকে লক্ষ্যবস্তু করার জন্য প্রস্তুত ছিল, কিন্তু শেষ পর্যন্ত বৃহস্পতিবার পর্যন্ত অপেক্ষা করে। পোল্যান্ডের রাডোমে বিমান প্রদর্শনীর মহড়া চলাকালীন একটি পোলিশ F-16 যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছে, যার ফলে পাইলট নিহত হয়েছেন। দুর্ঘটনাটি ঘটেছে পোজনানের কাছে 31তম ট্যাকটিক্যাল এয়ার বেস থেকে, যেখানে বিমানটি আগুন ধরে বিধ্বস্ত হয়। সোশ্যাল মিডিয়ায় ছড়ানো ভিডিওতে দেখা যায় বিমানটি মহড়ার সময় আগুন ধরে বিধ্বস্ত হওয়ার আগে। পোল্যান্ডের প্রতিরক্ষা মন্ত্রী ভ্লাদিস্লাভ কোসিনিয়াক কামিস্চ নিহত পাইলটের মৃত্যুতে শোক জানিয়ে বলেন, তিনি ছিলেন একজন সাহসী অফিসার, যিনি দেশের সেবায় নিষ্ঠা ও অকুতোভয় পরিশ্রম প্রদর্শন করেছেন। মন্ত্রী পাইলটের
পরিবার ও প্রিয়জনদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্কও নিহত পাইলটের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তবে দুর্ঘটনার সময় পাইলটের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এদিকে র্যাডম 2025 বিমান প্রদর্শনের মহড়া বাতিল করা হয়েছে এবং ঘটনাস্থলে উদ্ধার অভিযান চলছে। দুর্ঘটনায় কোনো পথচারী আহত হয়নি, তবে এটি পোল্যান্ডের সামরিক বাহিনীর জন্য এক বড় ক্ষতি। সূত্র রয়টার্স ও আল জাজিরা। থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পায়েতংটার্ন সিনাওয়াত্রাকে পদচ্যুত করেছে দেশটির সাংবিধানিক আদালত। শুক্রবার কম্বোডিয়ার সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে ফাঁস হওয়া একটি ফোন কলকে কেন্দ্র করে আদালত এই রায় দেন। রায়ে বলা হয়, নৈতিক মান লঙ্ঘন করেছেন পায়েতংটার্ন এবং সংবিধানের অধীনে যোগ্যতা হারিয়েছেন। এই রায় থাইল্যান্ডের নতুন রাজনৈতিক অস্থিরতার সূচনা করল। শক্তিশালী সিনাওয়াত্রা পরিবারের সদস্য পায়েতংটার্ন 2024 সালের আগস্টে প্রধানমন্ত্রী হন। দেশের ইতিহাসে সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে তিনি মাত্র 1 বছর এই দায়িত্বে ছিলেন। 6-3 ভোটে দেওয়ার রায়ে আদালত জানায়, ওই ফোন কলে পায়েতংটার্ন অসদাচরণ করেছেন এবং তার আচরণ সংবিধান বিরোধী। এতে বলা হয়, তিনি সততা ও নৈতিক মান বজায় রাখতে ব্যর্থ হয়েছেন। গত 15 জুন ফাঁস হওয়া ফোন কলে পায়েতংটার্নকে প্রাক্তন কম্বোডিয়ান নেতা হুন সেনকে চাচা বলে সম্বোধন করতে শোনা যায়। একই সঙ্গে তিনি সীমান্ত সংঘর্ষে নিজ দেশের সেনাবাহিনীর সমালোচনা করেন, যেখানে একজন কম্বোডিয়ান সেনার মৃত্যু হয়েছিল। ফোন কলে তিনি হুন সেনকে বলেন, যদি কিছু প্রয়োজন হয় আমাকে বলুন, আমি দেখে নেব। তার এই মন্তব্য বিরোধীদের তীব্র সমালোচনার কারণ হয় এবং মামলার কেন্দ্রে চলে আসে। সীমান্ত উত্তেজনা তখন চরমে পৌঁছে। ফাঁস হওয়া অডিও প্রকাশের কয়েক সপ্তাহ পর দুই দেশের মধ্যে সংঘর্ষও ছড়িয়ে পড়ে। 5 দিনের ওই সংঘর্ষে অন্তত 38 জন নিহত, যাদের অধিকাংশই সাধারণ মানুষ। বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হন লাখো মানুষ। দর্শক, এই ছিল জাগো টিভি নিউজে। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। এবার পরমাণু অস্ত্র নিয়ে নামছে ইরান। দ্বিতীয় যুদ্ধের দ্বারপ্রান্তে ইরান ইসরায়েল, চাঞ্চল্যকর তথ্য দিল ফিনান্সিয়াল টাইমস। কেন 1 লাখ ইসরায়েলি সেনা ছুটি নিয়ে আর ফেরেনি? আন্তর্জাতিক গণমাধ্যম TRT ওয়ার্ল্ডের প্রতিবেদনে উঠে এলো গোপন তথ্য। ইরানের হয়ে ইউরোপকে চীন রাশিয়ার হুঁশিয়ারি। ইউরোপের আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে পুতিনের দূরপাল্লার পরমাণু অস্ত্রবাহী ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র বহর। ইসরায়েলি হামলায় হুথি প্রধানমন্ত্রী নিহত, দাবি সংবাদ মাধ্যমের। পোল্যান্ডে মহড়াকালে মার্কিন গৌরব F-16 যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলট নিহত। ফোন কল কেলেঙ্কারি, ক্ষমতাচ্যুত হলেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী। এখনকার মতো এই পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত যারা সঙ্গে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।